স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি ইসরাত মুক্তি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। র্যাবকে যে বাদ দেওয়া হলো এতে আমরা খুবই খুশি। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্কফোর্স গঠন করা হচ্ছে এতে আসলে আমরা আশার আলো দেখছি। নাফি, 12 বছর পর সাংবাদিক দম্পতি সাগরণী যে হত্যার তদন্ত, সেখানে একটি নতুন মোড় আজকে আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে যে দায়িত্ব থেকে সরানো হয়েছে বারবার তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ার র্যাবকে। মুক্তি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের, আর প্রতিবেদন জমা দিতে হবে 6 মাসের মধ্যে। গ্যাস ছিল কিনা সেটা ব্যাপারে আমরা নিশ্চিত নই। আর যারাও ওখানে ছিলেন সবাই স্পট ডেট আর কি। তারা আপাতত 2 জন মিসিং ওয়ার্কশপের, আর হচ্ছে যে ডেকের সৌরভ 3 জন আমরা এই পর্যন্ত জানতে পারছি। আগুনের সূত্রপাত হয় কোনো হয়তো উইঞ্চ থেকে বা কোনো সলিড ফায়ার থেকে। জাহাজের স্টেট অফ মেশিনারি বা মেশিনারি কোনো ইনভলভ মেজর কোনো ইঞ্জিন রিলেটেড কোনো কিছু থেকে এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই। মুক্তি, আমরা দেখছিলাম যে চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে বিস্ফোরণ থেকে আগুন, শিক্ষানবিশ ক্যাডেটের মৃত্যু, মেরিন ওয়ার্কশপের 2 কর্মী নিখোঁজ। 3 ঘন্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। এনও এখন দুপুরে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই সাগররুনি সাংবাদিক দম্পতির যে হত্যাকাণ্ডের যে তদন্ত চলছে সেই বিষয়টা দিয়ে আমরা শুরু করতে চাই। নাফি, যেটি বলছিলাম যে 1 যুগ পর সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত কাজ থেকে র্যাবকে আসলে সরানো হয়েছে এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তি, এর মাধ্যমে নতুন করে মামলার বিচারের পথ সুগম হলো বলে মনে করছেন বাদী পক্ষ। এই নিয়ে জাহিদ হাসানের একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসব। ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রায়ের বাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারার ও মেহরুন রুনি। এই হত্যাকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোড়ন তৈরি করে। হত্যাকাণ্ডের পরই বিচারের দাবিতে সোচ্চার হন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘোষণা দেন 48 ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন হবে। ঘন্টার মধ্যেই যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডেকেও কোনো অগ্রগতি জানানো হয়নি। এক পর্যায়ে ঘটনার 62 দিন পর মামলাটির তদন্তের দায়িত্ব পায় র্যাব। দায়িত্ব পাওয়ার পরেই দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি তদন্ত কাজের, বরং ধীরগতিতে চলে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত কাজ। এ পর্যন্ত 113 বার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়ে বারবার আদালত থেকে সময় নেয় এই এলিট বাহিনীটি। গেল 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের দাবি নতুন করে জোরালো হয়। এসবের মধ্যে রোববার মামলার বাদী সাংবাদিক মেহরুন রুনির ভাই ব্যক্তিগত আইনজীবী নিয়োগ দেন। এরপরই র্যাব থেকে মামলার তদন্ত কাজ সরিয়ে নিতে হাইকোর্টে যায় রাষ্ট্রপক্ষ। সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট র্যাবকে সরিয়ে দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্ক ফোর্স গঠন করে 6 মাসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবে। বিচারপতি জনাব ফারাহ মাহবুব এবং বিচারপতি মাহবুল ইসলামের যে বেঞ্চ রয়েছেন তারা আজকে আমাদের এই আবেদনটাকে মঞ্জুর করেছেন এবং এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন। এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025।
র্যাব তদন্তের নামে পরিবারকে হয়রানি করেছে, তদন্ত না করে ঘটনা ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ করেন মামলার বাদী। আর হাইকোর্টের নতুন আদেশের মধ্য দিয়ে সাগররুনি হত্যাকাণ্ডের জট খুলবে বলে মনে করেন বাদীর আইনজীবী। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি, এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। এক যুগে তদন্ত শেষ না করা জাতির জন্য চরম দুঃখজনক মন্তব্য করে হাইকোর্ট বলেন, সব সংস্থার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। এই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত যে পরিমাণ তথ্য উপাত্ত আছে তাতেই রহস্য উন্মোচন করা সম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। জাহিদ হাসান, এখন, ঢাকা। জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের পর এবার আদালতে আত্মসমর্পণ করলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান। শুনানি শেষে তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। 90-এর দশকে টেলিভিশনে প্রচারিত লাল গোলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সাংবাদিক শফিক রেহমান। পাক্ষিক যায় যায় দিন জনপ্রিয় হয়েছিল তার সম্পাদনায়। পরে দৈনিক পত্রিকায় তিনি নিয়ে এসেছিলেন নতুনত্ব। 2011 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টায় 2015 সালে পল্টন থানায় একটি মামলায় আসামি করা হয় তাকে। এই মামলায় 2018 সালের 22 ফেব্রুয়ারি শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার চেয়ে 2022 সালের 13 নভেম্বর ঢাকার আদালতে সাক্ষ্য দেন সজীব ওয়াজেদ জয়সহ 12 জন। এরপর 2023 সালের 3 আগস্ট পৃথক 2 ধারায় তাকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর তিনি পলাতক ছিলেন। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরে সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের পর সাংবাদিকদের শফিক রেহমান বলেন, তার বিরুদ্ধে এই মামলাটি ছিল বানোয়াট। এ সময় তিনি বিচার বিভাগের আমূল সংস্কারের দাবি জানান। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে। এটা কতখানি হাস্যকর কথা। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন, এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটেছেন। তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা। শিক্ষার্থীদের চাকরি পাবার অধিকার নিয়েও কথা বলেন শফিক রেহমান। সমালোচনা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থারও। গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি। হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলে পেলে, যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলে পেলেদের হয় সেদিকে দেখতে হবে, এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। তার আইনজীবী বলেন, উচ্চ আদালতে আপিল করে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করায় তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। শফিক রহমান সাহেব যেভাবে নির্যাতিত, এর আগে রিমান্ডেও ছিলেন, আজ 7 বছর একটা মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। এরকম বাংলাদেশে প্রায় 10,000-এর মতো কাছাকাছি সারা দেশে সাজা দেওয়া হয়েছে, এবং একটানা সকাল থেকে রাত 10:30 পর্যন্ত সাক্ষী নেওয়া হয়েছে। দুর্ভাগ্য, অনেক চুরি ডাকাতি খুনের মামলা স্পর্শ করে নাই। একই মামলায় রোববার আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। রাব্বি হোসেন, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষানবিশ ক্যাডেটের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন মেরিন ওয়ার্কশপের 2 কর্মী। জাহাজের সেকেন্ড অফিসার মহিউদ্দিন জানান, বেলা 11টার দিকে ওয়ার্কশপের ইনচার্জ সৌরভ সহ বেশ কয়েকজন জাহাজের রক্ষণাবেক্ষণের জন্য চাবি নিয়ে যান। এ সময় জাহাজের সামনের অংশের স্টোর চাবি দিয়ে খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিস ও বন্দরের টাগবোট থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাহাজটিতে নাবিক সহ প্রায় 43 জন ছিলেন বলে জানা গেছে, যাদের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন। বাংলার জ্যোতি জাহাজটি 1987 সালে ডেনমার্ক থেকে কেনা হয়। 131 মিটার দৈর্ঘ্যের জাহাজটি তেল খালাসে কাজ করে আসছিল। সৌরভ উনি জাস্ট এই ঘটনার 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড আগেই চাবি নিয়ে সামনে গেলেন। ওইখানে স্ট্যান্ড বাই ছিলেন ওয়ার্কশপের 2 জনের নাম আমরা জানতে পারছি, আরও 2 জন থাকতে পারেন। আপাতত 2 জন মিসিং ওয়ার্কশপের, আর হচ্ছে যে ডেকের সৌরভ, 3 জন আমরা এই পর্যন্ত জানতে পারছি। 4 পিকে একটা স্টোর আছে যেখানে পেইন্ট, রশি, অন্য কিছু থাকে। আবার ওইদিকে আমাদের সামনে যে উইঞ্চ আছে, উইঞ্চেও কাজ চলছিল। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে ইলেকট্রিক ফায়ার নাকি কোনো সলিড ফায়ার থেকে আসছে, বাট ওইখান থেকে মূলত আগুনের সূত্রপাত। 40 থেকে 45 জন লোক জাহাজে অনবোর্ড ছিল। তো সেই হিসাবে আমরা এখন 1-2 জন মাস্টার করছি, খুঁজে পাচ্ছি না। আমরা দেখবো সেটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, যেহেতু 11,700 টন তেল ছিল, দ্যাট কুড বি এ ডিভাস্টেটিং ইফেক্ট। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাজেরা শিউলি। শিউলি, একটু জানতে চাই যে আগুন লাগার কারণটি জানা গেছে কিনা এবং যে 2 জন কর্মী এখনও নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে তৎপরতা কেমন দেখছেন? সবশেষ তথ্য জানতে চাই। মুক্তি, ইতিমধ্যে 2 জনের মর্ধ উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে একজন হচ্ছে বিএসসির যে মেরিন ওয়ার্কশপের কর্মী নুরুল ইসলাম, এবং আরেকজনের মর্ধ খণ্ডবিখণ্ড অবস্থায় পাওয়া গেছে, তাই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এই বিস্ফোরণে মোট 3 জন নিখোঁজ ছিলেন, এর মধ্যে 2 জনের মর্ধ উদ্ধার হয়েছে। আরেকজনের মর্ধ উদ্ধারে অনুসন্ধানে ডুবুরি নামানো হয়েছে এবং অনুসন্ধান চলছে। এই মুহূর্তে আপনার পেছনে দেখতে পাচ্ছেন বাংলা জ্যোতি জাহাজটি এই ডলফিন জেটিতে নোঙর করা অবস্থায় আছে এবং সকাল 10টা নাগাদ এটি কুতুবদিয়ার মহেশখালী থেকে তেল বোঝাই করে এই 10টায় এখানে বেরে এবং 11টা নাগাদই জাহাজটিতে বিস্ফোরণ ঘটনা ঘটে এবং জাহাজের যে সেকেন্ড অফিসার মহিউদ্দিন তিনি জানিয়েছেন 11টা নাগাদ মেরিন ওয়ার্কশপ থেকে কয়েকজন কর্মী এসেছিল এবং এখানে মেরামতের এবং কিছু রক্ষণাবেক্ষণের কাজের জন্য, এবং জাহাজের যে সামনের অংশ যেটাকে ফোর ক্যাসেল বলা হয় এবং সেখানে তাদের জাহাজের রশি, কিছু যন্ত্রপাতি, রং, মেশিনারি এসব থাকে। তো সেই স্টোর রুমটি তারা জাস্ট খুলছিলেন এবং চাবি ছিল মেরিন ক্যাডেট, ডেক ক্যাডেট সৌরভের হাতে, এবং সেই চাবি দিয়ে যখন স্টোর রুম খুলে তাৎক্ষণিকভাবেই কিন্তু বিস্ফোরণ ঘটে। তারা ধারণা করছেন হয়তো স্টোররুমের ভেতরে গ্যাস জাতীয় বা ইলেকট্রিক গ্যাস জাতীয় কোনো পদার্থ থাকতে পারে, এছাড়া হয়তো ইলেকট্রিক শকও হতে পারে, এটি প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। তবে এই ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করেছে বিএসসি এবং তদন্তের পরই জানা যাবে। এবং এক্ষেত্রে খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দরের যে 7টি টাগবোট সবগুলো মিলে প্রায় 10টি জাহাজ এই উদ্ধার কাজে অংশ নেয় এবং প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর জাহাজটিতে তারা আগুন নেভাতে সক্ষম হয়। তবে দুর্ভাগ্যের বিষয় যে 3 জন এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তো এই জাহাজটি আসলে অনেক পুরনো এবং এই জাহাজটি আসলে বিপিসির যে 3টি তেল কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা, বহির্নোঙর থেকে সে লাইটারের কাজ করে থাকে এবং দীর্ঘদিন 1987 সাল থেকে এই জাহাজটি এই তেল খালাসের কাজ করে আসছিল এবং ইতিমধ্যে কিন্তু এটির লাইফ টাইমও শেষ হয়ে গেছে এবং তাই কিন্তু বারবার এই জাহাজগুলো রিপেয়ারিংয়ের প্রয়োজন হয়।
এবং আনুমানিক আসলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে জাহাজের সামনের অংশ পুরোটাই পুড়ে গেছে এবং এখানে বিএসসির কর্মকর্তা ফায়ার সার্ভিসের অন্যান্যরা অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে যে নিখোঁজ স্বজনদের একজন যে হারুন, তার স্বজনরা এখানে এসেছিলেন এবং তারা কান্নায় ভেঙে পড়েন এবং তারা জানেন যে ফোরম্যান হারুনের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে এবং তার 5টি মেয়ে, কোনো ছেলে নেই এবং এই অবস্থা তার ফ্যামিলি কীভাবে চলবে বা পরবর্তীতে আসলে কী পরিমাণ তারা ক্ষতিপূরণ পাবে সম্পূর্ণ অনিশ্চিত এবং দিশার অবস্থায় আছে তারা। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ বাংলার জ্যোতি জাহাজ দুর্ঘটনার। হাজিরা শিউলি যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করার সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছাত্র ভঙ্গ করে পুলিশ, পরে আবার জমায়েত হয় তারা। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরিন অ্যানি। অ্যানি, জানাবেন যে কর্মসূচি নিয়ে বিক্ষোভকারী ও পুলিশ কি বলছে? আজকে এখানে আসলে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার জন্য আন্দোলনকারী যারা আছেন, যারা চাকরি প্রত্যাশীরা আছেন, তারা এখানে এসেছেন এবং এর আগে তারা শাহবাগে ছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এসেছেন। আপনাকে যদি আমি একটু দেখাই, এখানে কিন্তু নানা জেলা থেকে শিক্ষার্থীরা এসেছেন যারা আসলে চাকরিতে প্রবেশের জন্য বয়স 35 চাই, তারা কিন্তু এখানে এসেছে এবং তারা যখন এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়ে তাদের যে দাবি সেটি তুলে ধরেছিলেন, তখনই কিন্তু যে তাদের অভিযোগ যে তখনই যারা পুলিশ বাহিনী আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের উপরে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং এখানে অনেক যারা আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং তাদের কথা হচ্ছে তারা একটি শান্তিপূর্ণভাবে একটি অবস্থান নিচ্ছিলেন এখানে, কিন্তু সেখানে পুলিশের যে এই যে হামলা সেটা কিন্তু তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে এই যে 35-এর যে চাকরির যে দাবি সেটি তারা যৌক্তিক বলছেন এবং তারা বলছেন যে করোনার সময় 2.5 বছর তাদের সময় নষ্ট হয়েছে এবং চাকরিতে প্রবেশের জন্য তাদের যে বয়স সেটি কিন্তু অনেকেরই বয়সের 30 সেটি পার করে ফেলেছেন, যে কারণে তারা এখানে আজকে জড়ো হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই চাকরিতে বয়সের যে প্রবেশ সীমা সেটি কিন্তু 35, শুধু বাংলাদেশেই 35 করা হচ্ছে না বলে তারা দাবি করে বলেছেন যে এই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করে এবং তারা কিন্তু রাজপথেই থাকবে। এবং এখানে আসার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আনসার সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এখানে আসলে কড়া নিরাপত্তা চাদরে কিন্তু আশেপাশে এই প্রধান উপদেষ্টা বাসভবন কিন্তু আসলে ঢেকে রেখেছেন এবং এখানে আপনাকে বলে রাখি যে এখানে ইতিমধ্যেই 4 জন প্রতিনিধি কিন্তু এখানে পুলিশদের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে কথা বলে কিন্তু 4 জন প্রতিনিধি এই 35 প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু ভেতরে ঢুকেছেন এবং তাদের সাথে কথা বলবে বলে এটি জানিয়েছে যারা আসলে চাকরি প্রত্যাশী। তারা চাকরি প্রত্যাশী যারা আছেন তারা বলছেন যে তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত তারা এই রাজপথেই থাকবে এবং তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। তো নাফি, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির খবর জানাতে যুক্ত ছিলেন মেহরিন অ্যানি। টানা কয়েক মাস ধরে দেশে রাজনৈতিক অস্থিরতা, পট পরিবর্তন আর শ্রমিক অস্থিরতায় তৈরি পোশাক শিল্পে যে নেতিবাচক ধাক্কা লেগেছে যা এখন অনেকটাই দৃশ্যমান। একদিকে অনেক ক্রেতাই ক্রয়াদেশ বাতিল করেছে, হারাতে হয়েছে বছরের সবচেয়ে বড় আদেশ। অন্যদিকে নতুন আদেশও মিলছে না অনেক কারখানার। এ থেকে উত্তরণে নীতি সহায়তা চান পোশাক মালিকরা। তবে শ্রমিক অসন্তোষের কারণে পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়াকে অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। জাকির হোসেনের ক্যামেরায় মুন্নাফ রশিদের প্রতিবেদন। ছাত্র আন্দোলনে গেল জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে দেশ যখন উত্তাল, তখনও শান্ত শীর্ষ রপ্তানি আয়ের পোশাক খাত। এরপর গেল 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পালিয়ে যাওয়া আর পট পরিবর্তনের পর ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। আস্থা ফিরতে থাকে পোশাক খাতে। হঠাৎ 1 সেপ্টেম্বর বিভিন্ন দাবিতে রাস্তায় নামে পোশাক শ্রমিকরা। সব দাবি মানা হলেও দীর্ঘ 1 মাসে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সবশেষ তথ্য অনুযায়ী গাজীপুর, আশুলিয়া ও সাভারে 1283টি কারখানার মধ্যে 66টি কারখানা বিভিন্ন কারণে এখনও বন্ধ।
এ সময় কারখানা ভাঙচুর আর উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন অনেক পোশাক মালিক। চলতি বছরের প্রথম ৭ মাসের তথ্য বলছে, বড় দুই বাজার ইউরোপ ও আমেরিকায় আশঙ্কাজনক হারে কমেছে পোশাক রপ্তানি। যুক্তরাষ্ট্রে কমেছে 10.28% আর ইইউতে কমেছে 4.84%। ইউরোস্টেট ও ওটেক্সার তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৭ মাসে ইউর ব্যবসায়ীরা পোশাকের আমদানি কমিয়েছেন 5.22%, যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে 4.84%। ইতিবাচক ধারায় আছে শুধু কম্বোডিয়া, পাকিস্তান ও মরক্কো। এ সময় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ক্রয়াদেশ কমিয়েছেন 4.61%, যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে 10%-এর বেশি। শীর্ষ 10 রপ্তানিকারক দেশের মধ্যে কম্বোডিয়া ও পাকিস্তানের রপ্তানি বাড়লেও বাকিদের কমেছে। এ তো গেল জুলাই পর্যন্ত হিসাব। আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে কি অবস্থা? আগস্ট-সেপ্টেম্বরের প্রকৃত রপ্তানি তথ্য পাওয়া না গেলেও রপ্তানিকারকরা বলছেন এ সময় কমেছে ক্রয়াদেশ। তবে ক্রয়াদেশ বাতিল নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যদিও হারাতে হয়েছে বছরের সবচেয়ে বড় আদেশ। অর্ডার যে ডাউনপ্লে হচ্ছে, এটির একটি বড় সুযোগ কিন্তু ইন্ডিয়ানরা ইজ টেকিং। পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিটেইলার, তাদের একটা 17 মিলিয়ন পিসেস অর্ডার থাকে প্রতি বছর, তারা করে বাংলাদেশ থেকে এটা করে। সেই 17 মিলিয়ন পিস অর্ডার হ্যাজ মুভ টু ইন্ডিয়া। আই ক্যান টোটাল অর্ডার হ্যাজ বিন মুভ টু ইন্ডিয়া, এবং এটি সাধারণত প্রোডাকশন হয় অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসে। এই অর্ডারটি মুভ করেছে, এবং এই অর্ডার কোথায় মুভ করেছে, কোন ফ্যাক্টরিতে মুভ করেছে আই নো। টি শার্ট, পার্টিকুলারলি নিট সেক্টর একটু বেশি ইম্প্যাক্ট করেছে। চেস অর্ডার ওভেন সেক্টরে পুরাপুরি হ্যাজ মুভ টু ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। সো ওভারঅল আমার মনে হয় একটা $4 থেকে $6 বিলিয়ন আমরা এক্সপোর্টের নেগেটিভ দেখতে পাবো। বলার মতো কোনো কোয়ান্টিটি ক্যান্সেল হয় নাই। যেটা হয়েছে সেটা আমি যেটা বললাম যে এয়ার বা ডিসকাউন্টে গেছে, কারণ ক্যান্সেল বাইরা করে না এই সময়ে, কারণ তাদের তো আবার কমিটমেন্ট থাকে, তাদের স্টোরে মাল তুলতে হবে, তাদের র্যাকে মাল থাকতে হবে, ফলে ক্যান্সেল করাটা কোনো সমাধান তার জন্য হয় না সাধারণত, যদি খুব বেশি দেরি না হয়ে সিজনটা মিস না হয়ে যায়। বাট 15-20 দিনের জন্য, 1 মাসের জন্য বাইরা কখনো ক্যান্সেল করে না। তারা যেটা করে যে তারা গুডসগুলো এয়ার করে, আর একটু বেশি দেরি হলে 1-1.5 মাস হয়ে গেলে তখন তারা একটা ডিসকাউন্ট দেয়, বিকজ তারা তাদের মেইন সিজনের শুরুটা মিস করে, লাস্টের দিকে তাদেরও ডিসকাউন্টে সেল করতে হয়, ফলে তারা তখন সেটাকে ডিসকাউন্টেড রেটে নেয় আর কি। চাইলেই যে 1 মাসের মধ্যে অন্য একটা ওই অর্ডারটা আরেকখান থেকে সোর্সিং করবে, এটা হয় না কখনো। ক্রয়াদেশ বাতিল কিংবা অন্য দেশে চলে যাওয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও বিমানে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিমান ভাড়া নিয়ে একমত তারা। ক্রেতা ধরে রাখতে ক্ষতি জেনেও বিমানেই শিপমেন্ট করছেন তারা। দেরি হওয়ার কারণে প্রচুর পরিমাণে আমাদের গুডস এয়ারলিফট করতে হচ্ছে বা এয়ারে পাঠানো লাগতেছে, যেটা জাহাজে যাওয়ার কথা। এবং আপনারা জানেন যে এয়ারে যখন কোনো গুডস যায়, টোটাল ভ্যালু থাকে গার্মেন্টসের, তারও প্রায় 2-3 গুণ চলে যায়। ফলে আমাদের যে র মেটেরিয়ালস, কাপড়, সুতার যে দাম, আমাদের সিএম, আমরা কিছুই পাই না এয়ারে যখন আমরা মালটা পাঠাই। এবং এটা এয়ার একটা এয়ার কাভার করা অনেক ফ্যাক্টরির জন্য আসলে তার ব্যবসায়িক জীবনে কখনো সম্ভব হয় না, এত বড় ক্ষতি হয়ে যায়। বাট আমাদের এইবার প্রচুর পরিমাণে এয়ার হচ্ছে, তার একটা প্রমাণ যে এক সময় এটা $2.5 থেকে $3 পার কিলো ছিল এয়ার বিল এখান থেকে ইউরোপের যে ডেস্টিনেশনে মোটামুটি এভারেজে, সেগুলো এখন $6 থেকে $7 হয়ে গেছে। ক্যান্সেলের থেকেও বড় লস আমাদের এয়ারে হয়, কারণ ক্যান্সেল করলে হয়তো আমরা 30, 40, 50% প্রাইসে ওই গুডসটা বিক্রি করতে পারি, এয়ার বিল দেখা যায় যে ওই গুডসেরও ডাবল প্রাইস আসে পড়ে অনেক সময়। এই আশুলিয়ার ডিসরাপশন, অনেকে কি মাল ডেলিভারি নাই গুডস ডেলিভারি নেয় চিটাগাং পোর্ট থেকে, সেই জন্য একটা কন্টেনার, এক্সপোর্ট কন্টেনারের একটা জ্যাম তৈরি হয়েছিল, এবং সেই জ্যামের কারণে কিন্তু ফ্রেট কস্ট অলমোস্ট ডাবল ইন দ্য সি পোর্ট। সিমিলারলি এয়ারপোর্টের যখন আমরা ডিলেড শিপমেন্ট করছি, তখন এয়ার কস্টটা আমাদের বেড়ে গেল। তবে শ্রমিক অসন্তোষের কারণে পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়াকে অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। ইউরোপ ও আমেরিকার বাজারে বাড়তি মূল্যস্ফীতি, মার্কিন নির্বাচন আর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ বেকারত্ব, নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা, এগুলো যেমন কাজ করছে, ইউরোপের বাজারের ক্ষেত্রে মূল্যস্ফীতি সেখানে একটা কারণ, এবং একই সাথে জ্বালানি সংকট এবং সামগ্রিক প্রবৃদ্ধি, কম স্রোত প্রবৃদ্ধিও সেখানে কারণ। সুতরাং এই বৈশ্বিক কারণগুলো কিন্তু আমাদের হাতে না, এবং সে কারণে এমনি অর্ডার কম আসবে, এটা স্বাভাবিক। শ্রমিক অসন্তোষের কারণে আমার ধারণা যে কারখানায় অর্ডার না আসা, এটি ঘটার কথা না। যদি কোনো বায়ার বা ব্র্যান্ড যদি শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো যদি পরিপালন করার ব্যাপারে অস্বীকৃতি জানান বা না করে যদি অর্ডার শিফট করেন, আমাদের মালিকদের উচিত হবে ওই সমস্ত ব্র্যান্ড বা বায়ারদেরকে চিহ্নিত করা। কমার্স মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে ওই সমস্ত দেশগুলোর সরকারের সঙ্গে আলাপ আলোচনা করা। সামগ্রিক পরিস্থিতিতে ক্রেতাদের যে আস্থার সংকট দেখা দিয়েছে, তা ফিরিয়ে আনতে এ খাতে সরকারের বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।
গেল ২৪ ঘন্টায় রংপুরে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে তিস্তার পানি। আর ভারত থেকে উজানের ঢল না আসলে আপাতত বড় বন্যার শঙ্কা নেই উত্তরাঞ্চলে। এ বিষয়ে আরও জানাতে রংপুরের কাউনিয়া থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, এই যে বলছিলাম যে বৃষ্টি না হওয়ার কারণে তিস্তার পানি কমতে শুরু করেছে, জানাবেন যে লোকালয় থেকে পানি কতটুকু নেমেছে? বৃষ্টি থেমেছে, আকাশে রোদ উঠেছে, কিন্তু দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি। দুর্ভোগের বড় কারণ নদীর পানি কমেছে, কিন্তু সেই পানির যে স্রোত, সেই স্রোতের ফলে লোকালয় ভাঙছে, বসতভিটা ভাঙছে। এবং যেখানে দাঁড়িয়ে আছে এটি কাউনিয়া উপজেলার চরগোনা ইউনিয়ন। সেই চরগোনাইয়ের 2টি গ্রাম একেবারে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম। বসতভিটা, গবাদি পশু সবকিছু অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং 1-2টো বাড়ি যেগুলো এখনো ভাঙেনি সেগুলো আসলে ভাঙবে কিনা সেই প্রতীক্ষা করছেন স্থানীয়রা। কারণ যদি না ভাঙে তাহলে এখানে নতুন করে আসলে স্বপ্ন সাজাবেন তারা, আর যদি ভেঙে যায় তাহলে অন্য জায়গায় গিয়ে তারা বসতি স্থাপন করবেন। এখানে অনেকের সাথে কথা হয়েছে যাদের বাড়ি ভিটায় 10 বছরে অন্তত 3 থেকে 10 বার পর্যন্ত ভেঙেছে। এবং এই 10 বছরে নদীর গর্ভে বিলীন হয়েছে প্রায় 3 কিলোমিটার জনপদ। এবং নদীর যে পেট সেটি পুড়েছে, পলি পড়েছে, বালু জমেছে, এবং যার ফলে অল্প একটু বৃষ্টিতেই কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং এই যাত্রায় একটা বড় বিপদ থেকে মুক্তি পেয়েছে রংপুর সহ উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ। তবে এই বড় যে ভোগান্তি, সেই ভোগান্তির অন্যতম বড় কারণ কিন্তু ভারী বৃষ্টি না, বরং ভারত থেকে আসা উজানের জলের ঢল। তিস্তাপাড়ের মানুষরা বলছেন যে বছরের পর বছর ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়া এই তিস্তা নদী কিন্তু শুষ্ক মৌসুমে একেবারে মরুভূমিতে রূপ নেয়, এবং বর্ষা মৌসুমে অল্প একটু বৃষ্টিতে উজানের পানি নেমে এসে তিস্তায় একেবারে প্লাবনের সৃষ্টি হয়। এবং তিস্তার যে প্রবাহ, তিস্তার জীবনরেখা যেটি, তিস্তার এই পানি কিন্তু মিশে ব্রহ্মপুত্র, এবং ব্রহ্মপুত্রে যাওয়ার আগে তিস্তা 5 জেলার অন্তত 2 কোটি মানুষকে স্পর্শ করেছে। এবং তিস্তা নদীর সাথে মানুষের যে জীবনের জীবিকার সম্পর্ক, তিস্তায় যখন পানি থাকে না তখন চরে মানুষ কৃষি পণ্য উৎপাদন করে, এবং যখন পানি চলে আসে তখন মাছ শিকার করে জীবন নির্বাহ করে। কিন্তু এই তিস্তা যেন মানুষের জীবন রেখার বদলে মানুষকে কাদাতেই বেশি পছন্দ করে, যার কারণেই এই অল্প একটু বৃষ্টিতেই তিস্তার এমন টইটুম্বর অবস্থা। এবং জীবনের একটা বড় অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তিস্তাপাড়ের মানুষ কিন্তু এখন প্রহর গুনছেন যে কবে নাগাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং তিস্তা খনন করে তিস্তার আসলে নাব্যতা ফিরিয়ে আনা যায়। স্থানীয়রা বলছেন যে তিস্তার যদি নাব্যতা ফিরিয়ে আনা যায় তাহলে তিস্তাকে খনন করার ফলে প্রায় 274 বর্গ কিলোমিটার কৃষি জমি উৎপাদন করা বের হবে, এবং সেই কৃষি জমিতে নানান ধরনের ফসল উৎপাদন করে তারা স্থানীয় কৃষিতে অবদান রাখতে পারেন, এবং নিজের জীবন জীবিকার যে প্রবাহ সেটিও তারা চালু রাখতে পারবেন। তবে বিগত সরকার 2 বারের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার এবং প্রতিশ্রুতিতে স্থানীয় সাংসদরা কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু জয়লাভের পরে আওয়ামী লীগ সরকার কখনোই সে পথে হাঁটেনি, বরং প্রতিবেশী দেশের যে অনিচ্ছা, সেই অনিচ্ছার সাথেই গা ভাসিয়েছে, যার ফলে তিস্তার এই দুর্ভোগ কিন্তু তিস্তাপাড়ের মানুষের পিছু ছাড়েনি। মুক্তি ছিল এই মুহূর্তে রংপুর থেকে তিস্তার যে বন্যা, সেই বন্যার সবশেষ খবর। রংপুরের কাউনিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। গত অর্থ বছরে 18 কোটি টাকারও বেশি আয় করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। গেল বছর সরকারি এই মেডিকেলে 6 লাখেরও বেশি রোগীর সেবা নিয়েছেন, যেটি হয়ে উঠেছে চট্টগ্রাম অঞ্চলে নামমাত্র খরচে রোগ নির্ণয়ের নির্ভরযোগ্য ঠিকানা। তবে প্রচারের অভাব ও প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি নষ্ট না থাকলে আয় আরও বাড়ত বলে মনে করে কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালটি রোগ নির্ণয়ের নানা সেবা, আয় ও চ্যালেঞ্জ অনুসন্ধান করেছেন সহকর্মী ফয়সাল করিম। ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। চট্টগ্রাম মেডিকেল কলেজের আউটডোর টিকিট কাউন্টারগুলোর সামনে সেবা প্রার্থীদের দীর্ঘ সারি, সাথে হট্টগোল, বাগবিতণ্ডা বা রোগী স্বজনের দিকবিদিক ছোটাছুটি। টিকিট দেয়া থেকে ল্যাব রিপোর্ট পাওয়া, কোন পরীক্ষা কোথায় কিংবা জরুরি তথ্য প্রাপ্তি, এসব নিয়ে নিয়মিতই মেলে বিস্তর অভিযোগ। পরীক্ষা তো ভালো পাচ্ছেন, রিপোর্ট তো আর খারাপ পাচ্ছেন না, কিন্তু আপনি যে রিপোর্ট ডেলিভারি যেগুলো আপনার যেখানে টিকিট ক্রয় করতেছেন এগুলো যদি ঠিক হইতো আশা করি সবকিছু ঠিক হবে। এখানে পুরুষ এবং মহিলার দীর্ঘ লাইন, আমরা লাইন ধরতে ধরতে 4 তলা থেকে 3 তলা সিঁড়ি পর্যন্ত চলে আসছি। যারা রিপোর্টগুলো দেয় ওখানে মাত্র 2 জন লোক আছে, ওখানে চাইলে ওরা আরও লোক বাড়াইতে পারতো। অভিযোগের পরও প্যাথোলজি ল্যাবে প্রতিদিন সেবা নিতে ছুটে আসেন প্রায় 1000 খানেক মানুষ। পরীক্ষাও হয় 2,500 থেকে 3,000। রোগী ও স্বজনেরা জানালেন দুর্ভোগ থাকলেও বাইরের ডায়াগনস্টিকের চাইতে 3 থেকে 4 গুণ কম মূল্যে পরীক্ষা করা যায় এখানে। অন্য সব হাসপাতালে ব্যয় বেশি, এখানে ব্যয় কম। বাইরে যেটা মনে করেন 100 টাকা নেবে একটা এক্সাম্পল, ওটা এখানে আপনি 30 টাকা দিয়ে 40 টাকা দিয়ে করতে পারতেছেন। দেখে মনে হতে পারে বেসরকারি কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিকের অত্যাধুনিক একটি ল্যাব, অথচ উন্নত মানসম্পন্ন যন্ত্রে সজ্জিত পরিচ্ছন্ন
শীতাতপ নিয়ন্ত্রিত এই কক্ষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি সরকারি ল্যাব। প্রতিষ্ঠানটির বহির্বিভাগের সামনে রোগীদের নিত্য হট্টগোল, ভিড় বা নানা অভিযোগ পেরিয়ে ভেতরে যে এমন একটি ল্যাব সার্বক্ষণিকভাবে সাধারণের রোগ নির্ণয় করে যাচ্ছে, এ কথা হয়তো অনেকেরই অজানা। বাইরের ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালগুলোতে আছে বাড়তি ব্যয়, মাঝে মধ্যে ভুল রিপোর্টের বাড়তি দুর্ভোগ। সেখানে এই ল্যাবে 3 থেকে 4 গুণ কম খরচে, এমনকি কিছু কিছু পরীক্ষায় 10 থেকে 20 গুণ কম খরচে অনেকটা নির্ভুলভাবে আপনি করাতে পারেন 58 রকমের সাধারণ ও জটিল নানা রোগ নির্ণয়। এখানে একটা ক্রিটিনিন করি ধরেন এখানে 50 টাকা, গভর্নমেন্ট রেট হচ্ছে 50 টাকা, সেটা বাইরে 400 টাকার কম না। একটা সিবিসি হচ্ছে যে 200 টাকা, বাইরে সেটা 600 টাকা। সিবিসি পরীক্ষা থেকে আরবিএস পরীক্ষা, লিপিড প্রোফাইল থেকে ইউরিক অ্যাসিড, প্রায় সব প্যাথোলজিক্যাল সেবাই এখানে মেলে। হাসপাতালে গত কয়েক বছরে যেসব বিভাগ আধুনিকায়ন হয়েছে তার মধ্যে এই ল্যাবরেটরি মেডিসিন বিভাগ অন্যতম। এখানে 2 বছর আগে বাড়ানো হয়েছে টিকিট বুথ, স্যাম্পল কালেকশন বুথ ও কর্মীদের শিফট। এতে 5 বছরের ব্যবধানে এই বিভাগে আয় বেড়েছে অন্তত 4 গুণ। 19-20 অর্থ বছরে 1.5 কোটি টাকার আয় এখন দাঁড়িয়েছে 6 কোটি 38 লাখে। হাসপাতালের রেডিওলজি বিভাগে মেলে সিটি স্ক্যান, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি বা এমআরআইয়ের মতো জটিল সেবা। এই বিভাগে এলে চোখে পড়ে সংকটাপন্ন, গুরুতর আঘাত পাওয়া জরুরি রোগীদের ভিড়। গত 5 বছরে এই বিভাগ থেকে সরকার রাজস্ব পেয়েছে 25 কোটি 44 লাখ টাকা। রোগী ছিল 7,88,000 জন, অর্থাৎ বছরে গড়ে প্রায় 5 কোটি টাকার আয় হয়েছে এই বিভাগেও। আমার এখানে সিটি স্ক্যান ব্রেনের একটা পরীক্ষা করি আমরা, এটা 2000 টাকা, এটা গভর্নমেন্ট ফি। আর এই পরীক্ষাটা বাইরে আপনার 4,500 টাকা, 5,000 টাকা এরকম নেয়। সিটি এনজিওগ্রাম যেগুলো হয় এগুলো বাইরে 18 থেকে 24,000 টাকা। আমার এখানে 6,000 টাকার ভিতর মোটামুটি রোগীদের পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আয়ের বড় অংশই আসে মূলত প্যাথোলজি, রেডিওলজি ও কার্ডিওলজি বিভাগ থেকে। গত 3 বছরে সরকারি এই হাসপাতালে মোট রাজস্ব বেড়েছে প্রায় 1.5 গুণ। আর গত বছর এখানকার বিভিন্ন ল্যাবে সেবা নিয়েছেন 6 লাখেরও বেশি মানুষ। এই আশা জাগানিয়া গল্পে বোঝা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে পারত এই অঞ্চলের মানুষের রোগ নির্ণয়ে টেস্ট ও সেবার মূল ভরসাস্থল। অথচ প্রচারের অভাবে মেডিকেলের কম মূল্যের এসব সেবার কথা জানে না অনেকেই। তারা ছুটে যায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করছে দক্ষ জনবল, অবকাঠামো সংকট ও বিকল যন্ত্র। রক্ষণাবেক্ষণের অভাবে বছরের পর বছর অকেজো পড়ে থাকে প্রয়োজনীয় অনেক যন্ত্র। 2,500 থেকে 3,000 টেস্ট পার ডে আমাদের এখানে টেস্ট হয়। একটা সময় ছিল এটা 1 শিফটে চলতো, এখন সেটা 3 শিফটে চলে। সেখানে গভর্নমেন্ট মূল পোস্ট হচ্ছে 6 জন, কিন্তু এটার সংখ্যা 30 হওয়া দরকার। এখন মিনিমাম এখানে 20 হইতো 25 জন মেডিকেল টেকনোলজির দরকার, যদি ভালো কাজ এবং জনগণ সেবা ভালো পাইতে পারে। মেশিন এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে, এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে। রেডিওলজি বিভাগে গত 2 বছর ধরে স্তন টিউমার অথবা ক্যান্সার নির্ণয়ের ম্যামোগ্রাফি মেশিনটি অচল পড়ে আছে। নষ্ট হয়ে আছে অতি গুরুত্বপূর্ণ এমআরআই মেশিন। তাছাড়া 4টি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, 4টি এক্স রে মেশিন সহ দীর্ঘদিন অচল পড়ে আছে হাসপাতালের প্রায় 20 কোটি টাকার নানা গুরুত্বপূর্ণ যন্ত্র। এসব যন্ত্র একবার নষ্ট হলে মেরামতে কয়েক কোটি টাকা লাগে। তাই মেরামত বা নতুন যন্ত্র পাওয়ার আবেদন বাজেট জটিলতায় উপরে গিয়ে থমকে থাকে। আর অসংখ্য চিঠি দেওয়ার পরও জনবল নিয়োগও থমকে আছে। এটা হচ্ছে 500 বেডের হাসপাতাল থেকে এটা করা হয়েছে, বর্তমানে 500 বেডের এটা সরকারিভাবে অনুমোদন দিয়েছে। কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে আমার 500 বেডের জনবল দিয়ে। এটা নিয়ে আমরা অনেক চিঠি লেখালেখি করেছি। এটা এখনও প্রক্রিয়াধীন আছে মন্ত্রণালয়তে। এটা এখনও পর্যন্ত আমরা পাইনি। নো অবজেকশন সার্টিফিকেট যখন দিবে এনওসি, তখন আমরা এই মেশিনগুলো ঠিক করতে পারবো। কিছু মেশিন তারা নিজেরা এসে ঠিক করে দিয়ে যায়, যেগুলো ওদের পক্ষে সম্ভব না, এগুলো আমরা টেন্ডারের মাধ্যমে এগুলো ঠিক করে। হাসপাতালের বিভিন্ন ভবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্যাথোলজি, রেডিওলজি বা কার্ডিওলজিকে নির্মাণাধীন একটি ভবনে এক ছাদের নিচে আনার পরিকল্পনা ছাড়াও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট অনলাইনে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে কর্তৃপক্ষ। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। গত 15 বছরে শ্রমিকরা ন্যায্য অধিকার যেমন পায়নি, তেমনি কলকারখানা বন্ধ হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনে শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনারা আরও বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলোও যথেষ্ট না। ওনারা আরও বলেছেন যে শ্রমিক কল্যাণের জন্য যে সমস্ত পদক্ষেপ হওয়া উচিত সেগুলো যথোপযুক্তভাবে হয় না। ওনারা বলছেন বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, এগুলিকে সচল করার জন্য সঠিক উদ্যোগ নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে এখানে সরকারি নিয়ম নীতির ব্যত্যয় আছে এবং অনেক বড় ধরনের স্বার্থ এটার উপরে প্রভাবিত করছেন। হ্যারিকেন হেলেনের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, জর্জিয়া সহ 6টি অঙ্গরাজ্য। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 116 জনে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনার একটি কাউন্টিতেই মারা গেছেন অন্তত 30 জন। রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি সেতু ও কালভার্ট ভেঙে পড়ায় বিঘ্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিস্তারিত প্রতিবেদনে। নর্থ ক্যারোলাইনার ফ্ল্যাট রক শহরের একটি গ্যাস স্টেশনের বাইরে গাড়ির চালকদের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস নিতে পারছেন না অনেকে। হারিকেন হেলেনের তাণ্ডবে এই অঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম বিঘ্নিত হচ্ছে। বন্ধ আছে বেশিরভাগ গ্যাস স্টেশন। পর্যাপ্ত জ্বালানি না থাকায় চলাচলে বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। When you can't get gasoline, you can't go anywhere. You can't go buy nothing. Of course, there's nothing open right now, but it all depends on these gas stations. You're not going to be able to go nowhere. And it's just a scary feeling. যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে 140টি অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র চালু করেছে আমেরিকান রেড ক্রস। শুধু নর্থ ক্যারোলাইনায় 2000 গৃহহীন বাসিন্দা রক্ষণাবেক্ষণ করছেন তারা। অঙ্গরাজ্যটিতে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন গভর্নর রয় কুপার। This unprecedented storm dropped from 10 to 29 inches of rain across the mountains, causing life-threatening floods and landslides. Unfortunately, 11 people in our state have died as a result of this storm, and tragically, we know there will be more. Our prayers and condolences go out to those families in this terrible time. হারিকেন হেলেনের প্রভাব কাটিয়ে দুর্যোগ পরবর্তী অভিযান ও সংস্কার কার্যক্রম শুরু করেছে ফ্লোরিডা। প্যাসকো কাউন্টির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে দেখা করে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন গভর্নর রন ডিস্যান্টিস। আর ফ্লোরিডায় হারিকেনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সদস্যদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। Yes, it's tragic. As a matter of fact, we're trying to get the exact number. My FEMA advisor is on the ground in Florida right now. There's a distinction between the numbers that FEMA's used and the ones that are used by the locals. এদিকে নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত 7 জন। সড়কপথে বন্ধ আছে যান চলাচল। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটির বেশিরভাগ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভেঙে পড়েছে ব্রিজ ও কালভার্ট। বর্ষা মৌসুমের শেষ সপ্তাহে অতি ভারী বৃষ্টির কারণে এমন দুর্যোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। অন্যদিকে মেক্সিকোর প্যাসিফিক কোস্টে পরপর দুবার আঘাত এনেছে হারিকেন জন। গেল বছর অক্টোবরে হারিকেন ওটিসের তাণ্ডব দেখেছিলেন মেক্সিকানরা। বছর ঘুরতে না ঘুরতে আবারও বৈরী আবহাওয়ার কবলে দেশটি। ক্ষয়ক্ষতি মোকাবেলা ও উদ্ধার অভিযানের জন্য 18,000 সেনা সদস্য মোতায়েন করেছে দেশটির সরকার। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 5,000-এরও বেশি বাসিন্দাকে। এছাড়া শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন অন্তত 4,000 গৃহহীন বাসিন্দা। তবে গেল রোববার থেকে উপকূলীয় এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে বলে আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।